নমস্কার। পাকিস্তান কি ভারতের উপর পরমাণু হামলা করতে পারে? কিছুটা লজিক দিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার মধ্যে আর্মি যখন ফিল্ডে অ্যাক্টিভ ছিল, মূলত ভারতের উদ্দেশ্য ছিল টেরোরিজমকে নষ্ট করা। সেখানে কিন্তু পাকিস্তান দেখা গেল টেরোরিজমের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে কাউন্টার করল এবং ভারত তো যথারীতি তার যা প্রযুক্তি, তার যা ডিফেন্স সিস্টেম, তার যা অ্যাটাকিং সিস্টেম, সেই দিয়ে পাকিস্তানের কোমর তো ভেঙেই দিয়েছিল। তো একটা সময়ে তাদের মনের মধ্যে এসেছিল, আমাদের তো পারমাণবিক ভান্ডার অত্যন্ত শক্তিশালী, এগুলো কি দিওয়ালির জন্য রেখে দিয়েছি? কারো পরামর্শে হয়তো তারা একটা সময় ভেবেছিল এগুলো প্রয়োগ করার কথা, এবং তারা এই নিয়ে কিছু মিটিং ফিটিং করেছে বিশ্বস্ত সূত্রে যে খবর। তারপরে যে কোনো কারণে হোক, আমেরিকার একটা মধ্যস্থতা, কোনো অজ্ঞাত কারণে আপাতত যবনিকা পতন, আবার নতুন করে সেটা শুরু হবে, সেটুকু নিশ্চিন্ত থাকুন, কেন এর শেষ হতে এখনো অনেক দেরি। যদি পাকিস্তান ভারতের উপর পারমাণবিক হামলা করে, ভারত কি সেটা প্রোটেক্ট করতে পারে? এবারে একটুখানি লজিক দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করুন। যে কোনো পরমাণু অস্ত্র, তার কিন্তু হাত পা নেই আপনার কাছে পৌঁছাবার, তাকে একটা মিসাইল সিস্টেমে কানেক্ট করতে হয়। এই মিসাইলটি যখন লঞ্চ করা হবে, তাকে নিয়ে তখন সেটা স্ট্রাইক করে। এটাই হলো বেসিক থিওরি। মনে করুন পাকিস্তান এরকম একটা কোনো হঠকারী সিদ্ধান্ত নিল এবং তারা একটা মিসাইলের মধ্যে পারমাণবিক অস্ত্রটি সেট করে সেটাকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিল এবং সেটা করে ফেলল। ভারতের কাছে এমন একটা প্রযুক্তি আছে যেটা সুদর্শন চক্র হিসাবে আমরা গর্বিতভাবে বলে থাকি। সে কিন্তু 600 কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনো রকম কোনো বিপক্ষ কোনো দেশের মিসাইল যেই লঞ্চ করা হবে, যেই স্টার্ট করা হবে, সেই মুহূর্তে তার র্যাডারে প্রথমে ওটা আসবে। তারপরে আমাদের যে S-400 সিস্টেম, যার দৌলতে কিন্তু আপনি, আমি, আমরা সবাই রাত্রে শান্তিতে ঘুমোতে পেরেছিলাম, নালে আমাদের কি দশা হতো আজকে কিন্তু কল্পনা করা যাবে না। যেই মুহূর্তে ওইটা লঞ্চ করবে, সঙ্গে সঙ্গে র্যাডারের মধ্যে ওটা সিগন্যাল দিয়ে দেবে। তারপরেই তাকে কিন্তু জিপিএস দিয়ে টার্গেট করে ফেলবে এবং সেটা পাকিস্তানের আকাশে থাকাকালীনই তাকে কিন্তু স্ট্রাইক করে তাকে ডিস্ট্রয় করবে আকাশের মধ্যে। সেই পরমাণু জিনিসটা যখন ওইখানে এক্সপ্লোর করবে, তার যে রেডিয়েশন ওই পাকিস্তানের ঘাড়ের ওপরেই পড়বে। অতএব পাকিস্তান কোনোদিনও যেন মনে মনে না ভাবে যে আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমি তো ভারতবর্ষকে শেষ করবো। তোর তো আকাশ সীমাই পার করতে দেবে না, তার আগেই ডিস্ট্রয় করে দেবে। উপরন্তু কি হবে, তার রেডিয়েশনের প্রভাবে, তার বিস্ফোটের প্রভাবে তোরা নিজেরাই মরে যাবে। এই হচ্ছে বেসিক থিওরি। অতএব পারমাণবিক অস্ত্র নিয়ে যতই হোমরা চোমরা বড় বড় কথা বলুক, ওসব বুলি নিয়ে কারো কোনো চিন্তার ব্যাপার নেই। চেষ্টা করুক, তার যথাযোগ্য জবাব ভারতবর্ষ দিয়েও দেবে। আজকের দিনের ভারতবর্ষকে আর তুলনা করা যায় না অতীতের সঙ্গে। প্রযুক্তির সাথে সাথে ভারতও কিন্তু তার সবকিছু চিন্তাধারা পাল্টে ফেলেছে। অনেক মানুষ কম্পেয়ার করে ফেলছেন বর্তমান প্রধানমন্ত্রী ভার্সেস অতীতের কোনো প্রধানমন্ত্রী। এগুলো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আজকের দিনে এইসব কম্পেয়ার করার বস্তু নয়। যে প্রধানমন্ত্রী, যে দেশের রাজা, আজকে সে যে সিদ্ধান্ত নিচ্ছে তাকেই কিন্তু আমাদের মান্যতা দিয়ে এগিয়ে যাওয়া উচিত। এটাই কিন্তু মনুষ্যত্বের পরিচয়। আর মাননীয় প্রধানমন্ত্রী মোদী যেভাবে ঠান্ডা মাথায় সবকিছুকে কন্ট্রোল করছেন, আজকে আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি হ্যাটস অফ। এবং ভারত মাতাকে নিয়ে সত্যি আজকে আমরা গর্ববোধ করতে পারি, কেন আমাদের কাছে যে প্রযুক্তি এবং রাশিয়ান কিছু প্রযুক্তি আমাদের কাছে যে ভান্ডারে যে শক্তি দিয়েছে, এত সহজ নয় ভাই ভারতকে জব্দ করা।
গ্রহের এই অবস্থান যখন হয়েছিল 29শে মার্চ, ষটগ্রহী যোগ, দেখবেন আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা বলেছিলাম এতগুলো গ্রহ মিটিং কেন, এবং তারা মিটিং করার পরে এই যে গ্রহগুলো একত্রিত একটা এনার্জির ফিল্ড তৈরি করলো একটা জল রাশির উপরে, তার প্রভাবেই কিন্তু আগামী এই 3-4 বছর এই ঝামেলার মধ্যে মানব জাতি পড়ে থাকবে। যদিও আজকে আর ষটগ্রহী যোগ নেই, দুজন শনি রাহু আর শুক্র অবস্থান করছে মীন রাশিতে, বাকিরা অলরেডি ট্রানজিটেড হয়ে গেছে। কিন্তু বর্তমানকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের যে গ্রহের অবস্থা, সেখানে কিন্তু ভারতবর্ষকে দমন করা কিন্তু আর সম্ভব নয়। যারা মনে করুন অধর্মের পথে, উগ্রপন্থার পথে থাকবেন, তাদের সময় এসে গেছে শেষ হওয়ার। বৃহস্পতি 14ই মে যখনই ট্রানজিট করে চলে যাবে মিথুনে, সে কিন্তু অতিচারীর ভূমিকায়, মানে সে তখন একটা হাতে বেত নিয়ে কিন্তু সবাইকে শাসন করবে। সেই বৃহস্পতি নয় যে শান্তশিষ্ট একজন পণ্ডিত মনোভাব। অতএব গ্রহের অবস্থান নিয়েও আমাদের চিন্তা করার ব্যাপার নেই। একটা কথা মাথায় রাখবেন যে আগামী দিনে যে যুদ্ধ হতে চলেছে, তার 3টে প্লেয়ার, মেজর প্লেয়ার, রাহু, কেতু আর মঙ্গল। এটা মঙ্গল তো থাকবেই, এবার রাহু আর কেতু কিন্তু এবার ডমিনেন্ট। রাহু বায়ু রাশিতে শিফট করছে 18 তারিখে, এবং এই 18 তারিখের পরে দেখবেন বিভিন্ন রকম প্রভাব, এমন এমন দৃষ্টান্তমূলক জিনিস সারা পৃথিবী দেখবে যা কল্পনাও করতে পারবেন না। তার আগাম আর কিছু বলছি না। এবং কেতুও মঙ্গল যুক্ত হয়ে 6 জুনের পর থেকে সমস্ত উগ্রবাদ, উগ্রপন্থা, অশুভ জিনিস তার সমূলে বিনাশ করবে। কেন, রাহু গুরু ঘরে থাকার সময় যে জিনিসটা করতে পারেনি, কিন্তু এবার তার বন্ধুর গৃহে যখন যাবে কুম্ভতে, এই রাহু কিন্তু তখন বিধ্বংসী। এবং যারা বিশেষ করে বিধর্মী, যারা মনে করছেন ধর্ম কোনো জিনিস নয়, মানুষকে মারো, তাদের দেখবেন কি দশা হয়। যে পাকিস্তান চেষ্টা করুক না পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন, তার ফল কিভাবে ভোগ করতে হয় তারা নিজেরা দেখবে। ভারতবর্ষ যথেষ্ট ক্ষমতা রাখে এই শত্রুর এইসব হম্বিতম্বি এবং তার কাউন্টার এইসব অ্যাটাককে যোগ্যভাবে প্রোটেক্ট করে দেশবাসীকে সুরক্ষিত রাখা। অতএব এই নিয়ে চিন্তার কিছু নেই। দিন সংঘর্ষময়, এটুকু নিশ্চিন্ত থাকুন সবাই। সংঘর্ষের দিন এসে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেটা অত্যন্ত বর্ধিত অবস্থায় থাকবে 18ই মে পরবর্তীকাল সময়। অনেকে বলছেন যুদ্ধ তো বিরাম হয়ে গেছে। ওয়েট করুন, দেখুন কি হয় আগামী দিনে। এবং আগামী দিনে দেখবেন একের পর এক অনেক দেশ, ওর সঙ্গে সে তার সঙ্গে পুরনো বিবাদ, সেগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে, অনেক কিছু জিনিস। এবং বিশেষ করে এই প্রভাবগুলো পড়ে যাবে কিন্তু পাশ্চাত্য দেশগুলোর উপরে। ভারতবর্ষ তুলনামূলকভাবে সেফ। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।